সেদিনের সন্ধ্যাটা ছিল মফস্বলের এক নির্জন গলিতে, শীতের গভীরে অন্ধকারে মোড়া। এখনকার মতন তখন শহরতলিতে বিশাল বিশাল গগনচুম্বী ইমারত গড়ে ওঠেনি। আমাদের চারপাশে ছিল বিস্তীর্ণ ফাঁকা জমি, পুরনো আমলের বাগান বাড়ি আর শান্ত নিস্তব্ধতা। এই পরিবেশে ছিল আমাদের নাচের স্কুল। হঠাৎ লোডশেডিং হওয়ায় সেই নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়েছিল। সেই নিস্তব্ধতার মধ্যে আমরা সকলে মিলে আশ্রয় নিয়েছিলাম ছাদে। নাচের স্কুলে আমাদের গল্প বলিয়া কাকিমা ছিলেন অপর্ণা কাকিমা। আমরা অপর্ণা কাকিমাকে ঘিরেই বসেছিলাম। আমি আর তার মেয়ে মঞ্জুশ্রী একই নাচের স্কুলে নাচ শিখতাম। কাকিমা চাকরির সুবাদে দেশের বহু প্রান্তে ঘুরেছেন। আমরা জানতাম তার ঝুলিতে জমা আছে বহু না বলা গল্প। আমাদের কৌতূহল মেটাতে তিনি তার এক অভিজ্ঞতা বলতে শুরু করলেন। আমাদের নাচের শিক্ষক সমেত বাকি মেয়েরাও এসে ততক্ষণে যোগ দিয়েছেন। যেন এক গোল বৈঠক বসেছে সেই শীতের আকাশের নিচে। তিনি বলতে শুরু করলেন, তোরা তো জানিস, ব্যাংকের চাকরির সুবাদে আমাকে মাঝে মাঝেই বদলি হতে হতো বিভিন্ন এলাকায়। একবার যখন তোদের বন্ধু মঞ্জুশ্রী বেশ ছোট, তখন আমাকে বদলি হতে হয়েছিল জলপাইগুড়িতে। জায়গাটা একেবারে জনমানবহীন না হলেও সেখানে এখান গেছে অনেক কম লোক সংখ্যা ছিল বলা যায়। আমি উঠেছিলাম আমার অফিস থেকে ঠিক করে দেওয়া একটা বাড়িতে। বাড়িটা একটা আবাসনের মধ্যে হলেও বাকি বাড়িগুলোর থেকে একটু দূরে ছিল, একেবারে শেষের দিকে। তাতে অবশ্য আমার বিশেষ ভয় ছিল না, কারণ আমি ভূতে বিশ্বাস করতাম না। ছোট্ট মেয়ে নিয়ে আমি একেবারে একা। তবে একা বললে ভুল হবে, আমার মা আর আমার কাজের লোক পুষ্প সবসময় সঙ্গে থাকতো মেয়ে দেখাশোনার জন্য। এরকম করে বেশ কেটে যাচ্ছিল। এর আগে আমি কোনোদিনও কোনো ভূতের অভিজ্ঞতার মুখোমুখি হইনি বলে অলৌকিক কিছুর ভয় যে কাকে বলে তা আমি ঠিক জানতাম না। এবার আসি আসল ঘটনায়। সময়টা ছিল বর্ষাকাল। থেকে থেকে বৃষ্টি নেমে আসছিল সময়ে সময়ে। সেদিন আমি অন্য দিনের চেয়ে একটু আগেই গিয়েছিলাম ব্যাংকে। ম্যানেজারের সাথে মিটিং ছিল তাই। আমার নির্ধারিত টেবিলের পাশে মৃন্ময় গাঙ্গুলির বসার জায়গাটা তখন ফাঁকা। ব্যাংকের পিয়ন রূপকে চা আনতে পাঠিয়েছিলাম। তার মধ্যেই হঠাৎ চোখ গেল মনোময়বাবু টেবিলের উপরে রাখা একটা কাগজের ঠোঙার দিকে। কেন জানি না আমার হাত যেন সেদিকে আপনি আপনি এগিয়ে যেতে চাইল। এক অদৃশ্য আকর্ষণ, যা উপেক্ষা করার সাধ্য আমার ছিল না। আমি নিজেকে সংযত করার বহু চেষ্টা করলাম, অন্য জিনিস হাত দিতে নেই। কিন্তু সেই কৌতূহল একেবারে তীব্র নেশার মতো নামকে টেনে নিয়ে গেল। ধীরে ধীরে আমি ঠোঁটা হাতে তুলে নিলাম, আর ব্যস্তভাবে মুখটা খুলতেই যেন এক শীতল স্রোত আমার শীত দ্বারা দিয়ে নেমে গেল। ঠোঁট ভিতরে ছিল কিছু সাধারণ অথচ ভয়ঙ্কর জিনিস। লাল কালো হলুদ সুতো, সিঁদুরে মাখানো একটা ছোট্ট নারকেল, পুজো দেওয়া মনে হলো, বেশ কিছু সুপারি, আর সবশেষে একটা ছোট কাগজে মোড়া এক চিমটে ছাই। সাথে আর বেশ কিছু উপকরণ ছিল যার নাম আমার জানা নেই। ঠিক তখনই পিছন দিক থেকে চিৎকার করে উঠল চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকা রঘু। ব্যাংকের পিয়ন, তার চোখ বিস্ফারিত, মুখমণ্ডলে কেমন এক আতঙ্ক। এগুলো আপনি কোথা থেকে পেলেন ম্যাডাম? সাংঘাতিক জিনিস, এক্ষুনি দূর করুন। আমি হতভম্ব রক্তিকে তাকিয়ে বললাম, এতে কি হয়েছে? পাশে টেবিলে ছিল, তুলে নিয়েছি কৌতূহল বশত। রঘু কণ্ঠস্বর তখন কাঁপছে। এ এ আপনি কি করলেন ম্যাডাম? অন্যের বিপদ না জেনে নিজে ঘাড়ে নিলেন। তুক করেছে কেউ, হয়তো মনোময় বাবুর জন্য ছিল, কিন্তু আপনি ওটাতে হাত দিয়ে একেবারেই ভালো করেননি। এখন থেকে খুব সাবধানে থাকবেন। সামনে অমাবস্যা, আর সে সময় কিছু ঘটতে চলেছে। আমি আর কথা বাড়ালাম না, দ্রুত সেগুলোকে তুলে নিয়ে
বাইরে ফেলে দিয়ে এলাম। কিন্তু সেদিনটা আমার কাটলো এক গভীর চিন্তার পরে। মন জুড়ে শুধু ওই ধোঁয়ার ভেতরে অশুভ বস্তুগুলো চুল ভেসে উঠছিল। কিছুদিন কাটলো নিশ্চিন্তে। আমি প্রায় ভুলেই গেলাম রঘুর সতর্কবাণী। হয়তো সবটাই মনের ভুল ছিল। কিন্তু সেই শান্তিতে বাদ সাধল একদিন বৃষ্টি ভেজা রাতে। ঘরের জানালা তখন বন্ধ। কাচের উপাস দিয়ে বাইরে শুধু ঝড় বৃষ্টি আর অন্ধকারের বিভৎসতা প্রকাশ পাচ্ছিল। আমি তখন টিভি দেখছিলাম। হঠাৎ আমার তীব্রভাবে মনে হলো যেন কেউ জানলা দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমে নিজেকে সান্ত্বনা দিলাম, নিশ্চয়ই বিভ্রম। ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নেই সেখানে। কিন্তু সেই অনুভূতি এত বাস্তব ছিল যে আমি আর স্থির থাকতে পারলাম না। চোখের কোণ দিয়ে জানলার দিকে তাকালাম। যা দেখলাম তাতে আমার রক্ত যেন জমে গেল। একটা কালো মাথা যেন উকি দিচ্ছে জানলার কাছের ওপার থেকে। তার দৃষ্টি জল চলে স্থিরভাবে তাকিয়ে আছে ঠিক আমার দিকে। আমি চাকিতে মাথা ঘোরাতেই এক ঝলকের জন্য দেখলাম একটা বিবশ উড়ে যাওয়া মুখ। চিৎকার করতে গেলাম, কিন্তু গলার স্বর ফুটল না। সে মুখটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। মনে হলো ওটা যে সেই সুতি যাকে কেউ জাগিয়েছিল অন্য ক্ষতির জন্য, আর যাকে না জেনেই আমি আমার ঘরে বয়ে এনেছি। এক পৈশাচিক শক্তি যার উপস্থিতি আজ আমার দোর ঘোরায়। মেয়েকে খাওয়ানো শেষ করে মা ঘরে প্রবেশ করে আমার ওরকম ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে কারণ জানতে চাইলেন। আমি বুঝতে পারলাম না, কারণ আমি সঠিক কিছু বুঝিনি। তারপর থেকে কেটে গেল বেশ কিছুদিন। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম সেদিনের দেখাটা ছিল মনের ভয় বা হয়তো বা চোখের ভুল। কিন্তু সেই স্বস্তিকে ভেঙে দিল এক রাতের ঘটনা যা আমি কোনোদিনই ভুলতে পারবো না। সেদিনও ঝড় বৃষ্টির পর ঘুমটা ছিল খুব গভীর। আমরা তিনজন একই বিছানায় ঘুমিয়েছিলাম। এক পাশে আমি, মাঝে মঞ্জুশ্রী, আর অন্য পাশে মা। হঠাৎ আমার গালে সপাটে একটা চড় পড়ল। প্রচণ্ড যন্ত্রণায় আমার ঘুম ভাঙল। চোখ খুলে যে দৃশ্য দেখলাম তাতে আমার মেরুদণ্ড বেয়ে যেন বরফ গলা জল নেমে গেল। মা প্রবল হয় কাঁদছেন। ঘরের কোণে পুষ্প আতঙ্কে পাথরের মতন দাঁড়িয়ে। মা আমাকে বারবার কিছু বলতে চাইছেন, আমার হাত ধরে টানছেন, কিন্তু আমি প্রথমে কিছুই বুঝতে পারলাম না। তারপর আমার চোখ পড়ল সেই ভয়ঙ্কর সত্যর দিকে। আমি আমার মেয়ের গলা টিপে ধরে আছি। মনুশ্রী কোকিয়ে উঠেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার যন্ত্রণায় তার শরীর ছটপট করছে। মা পাগলের মতন চেষ্টা করছেন আমার হাত ছাড়াতে, কিন্তু কোনোভাবেই পারছেন না। সেজন্যই তিনি আমার গাড়ে জোরে জোরে চড় মারছিলেন আমার জ্ঞান ফেরানোর জন্য। তড়িঘড়িতে হাত ছেড়ে দিলাম। ভয়ে অনুশোচনায় আমি জবুথবু হয়ে বিছানার একপাশে সরে গেলাম। মনে কেবল একটাই প্রশ্ন, এ এ আমি কি করছিলাম? নিজের হাতে নিজের মেয়েকে। মঞ্জুশ্রী সে যাত্রায় রক্ষা পেল, কিন্তু সে আঘাত তার মনে গভীর ক্ষত তৈরি করলো। সে আমাকে ভয় পেতে শুরু করলো। আমার ভয়ঙ্কর রূপ দেখে আমি নিজে থেকেই তাকে আলাদা করে দিলাম। সে রাতে মার সঙ্গে অন্য ঘরে ঘুমাতো। তোরা জানিস? অবন্য কাকিমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটোতে তখনও সেই রাতের আতঙ্ক স্পষ্ট। অপর্ণা কাকিমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটোতে তখনও সেই রাতের আতঙ্ক স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। আজ অবধি অনেক মন্দির মসজিদ করেছি, নিজেকে স্বাভাবিক করতে পারিনি। আজও মাঝে মাঝে আমি রাতের অন্ধকারে সেই পোড়া মুখের অধিকারীকে এক ঝলকের জন্য দেখতে পাই। কখনো নির্জন কোনো গলিতে, কখনো অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির আলোতে এক সেকেন্ডের জন্য। তিনি একটু থামলেন। তার কণ্ঠস্বর
তখন ভয়ের আভাস পাচ্ছিলাম আমরা। সে কিন্তু আজও পিছু ছাড়েনি। আমি জানি সে আমার সাথে সাথেই আছে। হয়তো এই ছাদে, এই অন্ধকারের মধ্যে সে কোথাও লুকিয়ে আছে। অন্ধকারের বাসিন্দা সে, তাই তাকে আমার জীবন থেকে আলাদা করা সোজা না। কোনো মন্দির বা মসজিদ আমার এর থেকে রেহাই দিতে পারেনি আজও। সে সুযোগ পেলে পিছু পিছু আসে। তিনি আমাদের দিকে তাকালেন। তার শেষ কথাগুলো যেন সে শীতের রাতে নীরবতাকে ভেদ করে গেল। তিনি আবার বললেন, শুধু আমার এইটুকুই জানা নেই, রাতের ঘুমের মধ্যে আমি এখনো কারোর গলা টিপতে চাই কিনা। কারণ তারপর থেকে আমি রাতে একাই ঘুমাই। গল্পটা শুনে আমাদের মধ্যে পিনপত নিরাপত্তা নেমে এলো। প্রত্যেকেই যেন সেই পোড়া মুখ আর গভীর রাতের আতঙ্কের দৃশ্য মনে মনে কল্পনা করে ভয়ে শিউরে উঠল। গল্পটা সত্যি খুব ভয়ের ছিল। রমণীতা বোস আরো দুটো ঘটনা পাঠিয়েছেন, আর দ্বিতীয় ঘটনাটা আরো বেশি ভয়ের। আশা করছি ঘটনাটা সবার ভালো লেগেছে। আপনারা দ্বিতীয় ঘটনাটাও শুনুন। আমি বলতে পারি দ্বিতীয় ঘটনাটা আপনাদের খুব ভালো লাগবে। তো আমি বেশি সময় নষ্ট করব না, শুরু করব নবনীতা বোসের দেওয়া দ্বিতীয় সত্যহদিক ঘটনা। আমার বয়স তখন ১৫। শহরের মাঝে এক শান্ত অথচ রহস্য মোড়া নির্জন গলিতে ছিল আমাদের আদি বাড়ি। শীতের সন্ধ্যাগুলো সেখানে বড্ড দ্রুত নেমে আসতো। যেদিনের কথা বলছি, সেদিন রোজকার মতন পড়ার শেষে আমরা দল বেঁধে বাড়ি ফিরছিলাম। রোজকার মতন গল্প করতে করতে আমরা বন্ধুরা যে যার বাড়িতে ঢুকে যাচ্ছিল। কিন্তু সেদিন আমার সাথে শেষ অবধি ফেরা বান্ধবীটা, নাম নন্দিনী, ক্লাসে অনুপস্থিত ছিল। তাই পথের শেষটুকু আমাকে একাই পেরোতে হচ্ছিল। আমাদের বাড়ি আর নন্দিনীর বাড়ির মাঝে দূরত্বটা বেশি না হলেও মাঝখানে পড়তো সেই পুরনো শ্যাওলা পড়া পুকুরটা। আর তার ঠিক ধার ঘেঁষে দাঁড়িয়েছিল একটা বিশাল ছাতিম ফুলের গাছ। গাছটা যেন সেই পুকুরের সমস্ত রহস্য একাই আগলে রাখত। ছাতিম তলায় পৌঁছাতেই শিরদাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কারণ হঠাৎ পেছন থেকে আমি আমার নাম ধরে স্পষ্ট ডাক শুনতে পেলাম। গলা স্বরটা নন্দিনীরই। তাতে কোনো সন্দেহ ছিল না আমার। আমি তৎক্ষণাৎ আনন্দে পিছনে ফিরে তাকালাম। কিন্তু কই, চারিদিকে ঘন হয়ে আসা আঁধারের আবছা জঙ্গল আর পথের নীরবতা ছাড়া তো কিছুই নেই সেখানে। আমি ভুল শুনেছি ভেবে নিজেকে বকা দিলাম। মনটাকে শক্ত করে আবারও বাড়ির দিকে এগোতে লাগলাম। আমি যখন ছাতিম গাছ থেকে কয়েক পা এগিয়েছি, তখন আবারও একই ডাক। এবার আরো স্পষ্ট, যেন ঠিক আমার কানের কাছে কেউ ফিসফিস করে ডাকলো, নবনীতা, নবনীতা, দেখবি না একবার? এবার আর ভুল বোঝার উপায় ছিল না। আমার সমস্ত শরীরের রং খাড়া হয়ে উঠল। আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালাম শ্বাস বন্ধ করে। আবারও কেউ নেই। দ্বিতীয়বারের মতন এই নীরবতা আমাকে গভীরভাবে বিচলিত করল। নন্দিন যদি এসেই থাকে, তবে সে কেন লুকিয়ে থাকবে? আমার মন দ্রুত একটা খারাপ কিছু অনুমান করতে শুরু করলো। পুকুরের জমাট বাঁধা অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠল। আমি কাঁপতে কাঁপতে দ্বিতীয়বার যখন পথ হাঁটতে শুরু করেছি, তখনই ঘটল শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দ্বিতীয়বারের ডাকটা শুধু স্পষ্ট ছিল না, এও যেন তাতে গভীর এক আকুতি মেশানো ছিল। একটা চাপা আর্তনাদের মতন শোনালো। আমি তৎক্ষণাৎ পিছনে ফিরে অনেকটা সাহস সঞ্চয় করে প্রায় চিৎকার করে ডাকলাম, নন্দিনী, তুই কি মজা করছিস? সামনে আয়। তর এলো না। কিন্তু এইবার আর আমি সেখানে থমকে রইলাম না।
এক অদৃশ্য তীব্র আকর্ষণ যেন আমার পা দুটোকে ছাতিম গাছ পেরিয়ে সোজা পুকুরের ভেজা ধাপগুলোর দিকে টানতে লাগলো। আমার মনে হচ্ছিল নন্দিনী হয়তো জলে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে, আর সেজন্যেই আমাকে ডাকছে সে। আমার মন তখন ভয়ে নয়, এক অজানা কর্তব্যবোধের তাড়নায় অস্থির। আমি পা বাড়াচ্ছি, চোখ বন্ধ হয়ে আসছে, আর মাথার মধ্যে সেই চাপা আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। পুকুরের সেই জমাট কালো জল আমাকে হাতছানি দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার জ্ঞান ফিরে এলো, পিছন থেকে আমার ছোট কাকার তীক্ষ্ণ গলা শুনে। "এই, এই আঁধারে তুই পুকুরের দিকে যাচ্ছিস কেন? কি হয়েছে তোর?" ছোট কাকা এসে আমার হাত শক্ত করে ধরল। আমি ধড়মড় করে পুকুরটার দিকে তাকালাম। তখন যেন মনে হলো পুকুরটার কালো জলের নিচে কিছু একটা চুপিসারে ঢুকে গেল, আর ছাতিম গাছের ডালপালাগুলো যেন মৃদুভাবে কেঁপে উঠল। ভয়ে আমার কথা শুনল না। কোনোমতে ছোট কাকার সাথে বাড়ি ফিরে এলাম। সেদিন রাত থেকেই আমার কাঁপুনি দিয়ে জ্বর এলো। তাপমাত্রা কিছুতেই নামছিল না। টানা ১ সপ্তাহ আমি জ্বরের ঘোরে অসংলগ্ন কথা বলতে থাকলাম, যেন সবসময় কেউ আমার নাম ধরে ডাকছে। সুস্থ হওয়ার পর যখন বাড়ির লোককে পুরো ঘটনা বললাম, তখন তারা আতঙ্কিত হয়ে পড়লেন। রহস্যের উন্মোচন হলো যখন আমার মা নন্দিনীর বাড়িতে খোঁজ নিলেন। নন্দিনী সেদিন তার মামার বাড়ি গিয়েছিল এবং সেদিন সন্ধ্যায় সে পাড়েই ছিল না। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা পরে জানতে পারি। সেই পুকুর পাড়ে ছাতিম গাছটার ঠিক নিচে বছর কয়েক আগে জল আনতে গিয়ে একটা কিশোরী ডুবে মারা গিয়েছিল। সেও নাকি রোজ তার বান্ধবীর সাথে ফিরত। সে কিশোরীর আত্মায় হয়তো গভীর রাতে একা মেয়েদের তার নাম ধরে ডেকে পুকুরের দিকে টেনে নিয়ে যায়। আমি আজও এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাইনি। তবে একটা কথা স্পষ্ট জানি, সেদিন ছোট কাকা যদি সময় মতন না আসতো, তবে ছাতিমতলার সেই ডাক আমার কৈশোরের শেষ ডাক হয়ে যেত। সেই ১ সপ্তাহের মরণ জ্বর আর সেই অদৃশ্য টানার সত্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই থেকে আজও শীতের সন্ধ্যায় একা ছাতিমতলা দিয়ে হাঁটলে আমার মন শিহরণ জাগে। দারুণ ঘটনা। যারা শুনেছেন, আমি বলেইছিলাম ঘটনাটা খুব ভয়ের, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ঘটনাগুলো কেমন লেগেছে। যদি ঘটনাগুলো আপনাদের ভালো লাগে, এরকম আরো ঘটনা শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি বেশি কথা বাড়াবো না, আজকের শেষ ঘটনার দিকে চলে যাব। আমি তখন শান্ত সাজানো গোছানো শহর জামশেদপুরের একটা আবাসনে থাকতাম। এমনিতে জামশেদপুর খুব শান্ত জায়গা, যেখানে মানুষের আনাগোনা তুলনামূলকভাবে কম। বিশেষ করে সন্ধ্যের পর থেকে যেন পথচারীদের টিকিটিও খুঁজে পাওয়া যেত না। প্রাকৃতিক সৌন্দর্য যেন সর্বদা খেলা করতো এই শহরে পড়তে পড়তে। রাস্তাঘাট, পার্ক আর আধুনিক ইমারতগুলো বেশ নজর কাড়া ছিল। এই চীনা চিত্রপাতে শীতকালে সন্ধ্যাগুলো ছিল বড়ই বিষণ্ণতায় মোড়া। আর আমাদের আবাসনের আশেপাশে দৃশ্যটা ছিল শহরের মূল জীবনযাত্রা থেকে সম্পূর্ণ আলাদা। বিশেষ করে আমাদের আবাসনের আশেপাশে, শহর থেকে একটু ভেতরের দিকে হওয়ায় আমাদের আবাসনটা ছিল প্রায় জঙ্গলে ঘেরা। প্রায়শ জঙ্গল থেকে ভেসে আসতো গা ছমছমে শিয়ালের ডাক। শোনা যেত একসময় এই এলাকায় মানুষের বসতি ছিল না বললেই চলে। কিন্তু পরবর্তীকালে এখানে বেশ কিছু বড় বড় আবাসন গড়ে ওঠে। রাস্তায় পথচারীর সংখ্যা ছিল হাতে গোনা। শুধু গাড়ির দ্রুত ছুটে যাওয়ার শব্দ শোনা যেত সারা সন্ধ্যা জুড়ে। সব মিলিয়ে এক দম বন্ধ করা নিস্তব্ধতা বিরাজ করত সর্বত্র। আবাসনের মূল ফটকে নিরাপত্তা রক্ষীরা এবং তাদের পরিবারের লোকেরা কাজ শেষে আগুন জ্বলে বসে গল্প করত, যা ছিল সেই নিস্তব্ধতার মধ্যে এক টুকরো উষ্ণতার মতো। আমাদের ফ্ল্যাটটি ছিল আবাসনের একেবারে শেষের দিকে, জঙ্গলের গা ঘেঁষে। এই ছোট সংসারে আমরা ছিলাম মাত্র ৩ জন। আমি, আমার স্বামী এবং আমাদের ছোট্ট মেয়ে। আমার মেয়ে তখন খুবই ছোট, সবেমাত্র হাঁটতে শিখেছে।
কথাও ভালোভাবে বলতে শেখেনি। আমার মনে আছে তার ছোট, ছোট পায়ে সে সারা বাড়ি হেঁটে বেড়াতো আর খেলা করত। আমার স্বামীর ফিরতে প্রায়শই দেরি হতো। তখন আমরা মা-মেয়ে একাই কাটাতাম সারা সন্ধে। যেদিনের কথা আমি বলছি, সেদিনও আমরা মা-মেয়ে সম্পূর্ণ একা ছিলাম ফ্ল্যাটে। বাইরে কুয়াশার এক ঘন চাদর মুড়ি দিয়েছে সারা শহর। সন্ধ্যাবেলায় এক গভীর আচ্ছন্নতা যেন ঘিরে ধরেছে সমস্ত তল্লাটকে। আমি একমনে রাতে রান্না সারছিলাম। তখন ফ্ল্যাটগুলোতে এখনকার মতন ওপেন কিচেনের ধারণা ছিল না। আমাদের রান্নাঘরটা ছিল হলের একপাশে ঘেরা বিচ্ছিন্ন। তবে সেখান থেকে রান্না করতে, করতে আমি মেয়েকে ভালো মতন খেয়াল রাখতে পারছিলাম। তার ফাঁকে আমার মেয়ে মাঝে, মাঝে টলমলে পায়ে একবার করে রান্নাঘরে ঢুঁ মারছিল। রান্নায় ব্যস্ত থাকায় আমি তেমনি মন দিচ্ছিলাম না। শুধু মাঝে, মাঝে তাকে সতর্ক করে দিচ্ছিলাম যেন এইভাবে রান্নাঘরে না আসে। আমার মেয়ে কিন্তু শোনার পাত্রী ছিল না। আমি দেখছিলাম সে একমনে খেলছে এবং মাঝে, মাঝেই আমার পিছন দিক দিয়ে রান্নাঘরে এসে উঁকি মারছে। তার সেই খিলখিলে হাসির শব্দ আমার কানে আসছিল। এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকায় তার এই ঘন, ঘন আসা এবং হাসি দুটোই একসময় আমার কাছে স্বাভাবিক হয়ে গেল। বিষয়টা আমার মনে বিশেষ রেখাপাত করল না। মাঝে মধ্যে আমি চোখের কোণে দিয়ে দেখছিলাম যে আমার মেয়ে রান্নাঘরে আসছে আর যাচ্ছে। কিন্তু একটা সময় আমার মনে হলো সবকিছু যেন ঠিক নেই। এই অস্বাভাবিকতা আমার নজরে এলো আর কিছুক্ষণ পরে, যখন একটা বেশ অদ্ভুত ঘটনা ঘটল। আমার ঠিক পিছনে দেওয়ালে একটা স্টুলের বাসন রাখার তাক আটকানো ছিল, যা অনেকে রান্নাঘরে থাকে। সেটা একটু ওপরের দিকে লাগানো। আমি একমনে রান্না করতে, করতে হঠাৎ একটা বিচ্ছিরি শব্দে চমকে উঠলাম। পিছনে ফিরে তাকাতেই ব্যাপারটা চোখে পড়ল। ওই তাকের একটা আংটায় আটকানো একটা হাতা হঠাৎ মাটিতে পড়ে গেছে এবং বাকি হাতা খুন্তিগুলো মৃদু, মৃদু দুলছে। মনে হলো যেন এইমাত্র কেউ সেগুলোকে ধাক্কা দিয়ে গেছে। সে আঘাতেই সেগুলো দুলছে। আপনার কাছে হয়তো ব্যাপারটা স্বাভাবিক লাগবে। ভাববেন বাচ্চাটা হয়তো খেলতে গিয়ে তাকটা নাড়িয়ে দিয়েছে। কিন্তু যদি বলি, ওই স্টিলের তাকটা এমন উচ্চতায় লাগানো ছিল যে কোনোভাবেই আমার মেয়ের হাত সেখানে পৌঁছানো সম্ভব ছিল না। এবার হয়তো গায়ে কাঁটা দেবে, কপালে একটু ভাঁজ পড়বে, তাই না? আমারও পড়েছিল। আমি বিন্দুমাত্র দুর্বল মন মানুষ নই, এখনো নই। কিন্তু সেই মুহূর্তে আমার একটু হলেও ভয় হয়েছিল। বিশেষ করে আগের ঘটনাগুলো যখন মনে, মনে মেলালাম, তখন আমি বেশ অবাক হলাম। আমি যখন রান্না করছিলাম, তখন চোখের ফাঁক দিয়ে যে ছোট্ট অবয়বটা বারবার রান্নাঘরে ঢুকতে ও বেরোতে দেখছিলাম, সে কি আদৌ আমার মেয়ে ছিল? আমি নিশ্চিত নই। কারণ আমার মেয়ে যখন এসেছিল, সে খিলখিলিয়ে হাসতে, হাসতে এসেছিল। যেন আমার সাবধানবাণী অনাগ্রহ করতে পেরে সে বেশ খুশি। আমি নিশ্চিত নই। কারণ আমার মেয়ে যখনই এসেছিল, সে খিলখিলিয়ে হাসতে, হাসতে এসেছিল। যেন আমার সাবধানবাণী আগ্রহ করতে পেরে সে খুব খুশি। কিন্তু শেষ দুবার যে এসেছিল, সে এসেছিল সম্পূর্ণ চুপিসারে ধীর পায়ে। তার মুখে কোনো হাসি ছিল না। যেন সে নিস্তব্ধতা বজায় রেখে শুধু তার অস্তিত্বের জানান দিতে এসেছিল। আর তারপরেই রহস্যময়ভাবে তার ছোট হাত উপরের দিকে প্রসারিত করে নাড়া দিয়ে গিয়েছিল আমার পিছনে থাকা জিনিসগুলোকে। ঘটনাটা মনে, মনে কল্পনা করে আমি শিউরে উঠলাম। একটা নির্জন জঙ্গলের ধারের ফ্ল্যাটে লোকচক্ষুর আড়ালে একটা অশরীরী শিশুর কার্যকলাপ যেন আমার মনে এক হিমশীতল অনুভূতি সৃষ্টি করল। তবে এক মুহূর্তের জন্য আমি মনের সব চিন্তাকে নিছক কল্পনা ভেবে রান্নাঘরের ভেতরে এক মুখ বাড়িয়ে আমার মেয়ের দিকে তাকালাম। আর যা দেখলাম সেটা আমার হৃদস্পন্দনকে আরো বাড়িয়ে দিল। সামনে টিভি থেকে আমার মেয়ের প্রিয় কার্টুনের আওয়াজ ভেসে আসছে। আর আমার মেয়ে সেটা